প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা। আরও রয়েছেন সায়ন্ত সাকাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতে যাব আজাদ মজুমদারের কাছে। আজাদ মজুমদার, আপনি লন্ডনে ছিলেন, বৈঠকটি হলো। প্রফেসর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে সারা দেশ তাকিয়েছিল, আপনি নিজেও জানেন। আমরা দেখলাম যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনে একসাথে বসলেন, এমন কিছু কথা বললেন যেটি আসলে মানুষ খুব পজিটিভলি নয়, শুধু খুব ইতিবাচকভাবে নেয়নি, একেবারে খুব স্বস্তিদায়কভাবে হিসাবে নিয়েছে। এই যে বৈঠকটি, এটাকে কেউ বলছে ঐতিহাসিক, কেউ বলছে গেম চেঞ্জার। যাই বলুক না কেন, কিন্তু এই বৈঠকটি আসলে দরকার ছিল। আপনি খুব কাছ থেকে বৈঠকটি দেখলেন, আমরা আপনার অনুভূতি এবং আরও কিছু যা আমরা জানি না সেই বিষয়গুলো জানতে চাই। এই বৈঠকটার মাধ্যমে যদি কোনো রাজনৈতিক অনিশ্চয়তা কারোর মধ্যে থাকেও, আমরা মনে করি যে সেই অনিশ্চয়তাটা কেটে যাবে। কারণ আমরা সবাই এই বৈঠকের পরে আসলে সবাই নির্বাচন সময়সীমা সম্পর্কেও একটা মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাবে। বিশেষ করে যারা বড় স্টেক হোল্ডার তারা সবাই এখন নির্বাচনমুখী হবে, মানুষের কাছে যাবে। সো এটা তো অবশ্যই একটা স্বস্তির বিষয়। আর নির্বাচনের জন্য বা নির্বাচনের আগে আমাদের যে কতগুলো কাজ রয়ে গেছে, যেমন গুরুত্বপূর্ণ কিছু সংস্কার, প্রয়োজনীয় কিছু সংস্কার, যেটা আমাদের সাধারণ সব মানুষের চাওয়া, রাজনৈতিক দলগুলোরও চাওয়া। কারণ শুধু যেন তেন একটা নির্বাচন আমরা কেউই চাচ্ছি না, রাজনৈতিক দলগুলোও চায় না, অন্তর্বর্তী সরকারও চায় না, সাধারণ মানুষ তো অবশ্যই চায় না। তো নির্বাচনের আগে প্রয়োজনীয় যে সংস্কারগুলো, সেগুলো মনে করে যে নির্বাচনের সময়সীমা নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের মতৈক্যে পৌঁছানো যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই যে সংস্কারগুলো, এগুলোর ব্যাপারেও আরও সহযোগিতাটা বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে তারা নিজেদের প্রয়োজনে নির্বাচনের আগে সংস্কারের যে রূপরেখাটা, সেই রূপরেখাটা তারা তৈরি করে ফেলবে। আপনারা অনেক কথাই বলেননি, যেহেতু বৈঠকটি না হওয়ার আগে আসলে বলা উচিত হয়নি, স্বাভাবিক কারণেই অনেক কিছুই। আমাদের কি বলবেন আসলে এই বৈঠকটি কীভাবে আয়োজন হলো? একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর নিয়মিতই যোগাযোগ আছে। আপনার এখানে ঢাকায়ও অনেকবার বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে। বিএনপির সাথে অনেকবার কথা হয়েছে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও কথা হয়েছে। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা উপলক্ষে লন্ডন সফরে যাচ্ছেন, এবং লন্ডন সফরে উনি যে কদিন থাকবেন, সরকারের দিক থেকেও একটা উপলব্ধি ছিল যে এই ধরনের একটা বৈঠক যদি হয়, তাহলে সেটা আমাদের যে চলমান যে রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো, এটাকে আরেকটু বেগবান করবে। বিএনপির দিক থেকেও একটা চাওয়া ছিল, কারণ বিএনপি মনে করে যে তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া ছিল, তাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি সরকারের প্রধান যিনি, তার সাথে যদি কথা বলা যায়, তাহলে যদি কোনো দূরত্ব তৈরি হয়েও যায় এর মধ্যে, তাহলে সেটা গুছে যাবে। সো একটা যখন দুই পক্ষের চাওয়াটা একটা বিন্দুতে এসে মিলে, তখন তো আর এই বৈঠক না হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে তো অনেকে বলতেছে যে বিএনপি কি সরকারের কোনো প্রতিপক্ষ? বিএনপি তো সরকারের একদিনের জন্য কোনো প্রতিপক্ষ ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই কিন্তু বিএনপি এই সরকারটাকে সাপোর্ট দিয়েছে বিভিন্ন ইস্যুতে। হ্যাঁ, তারা কথা বলেছে, সরকারের সমালোচনা করেছে, সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করেছে। তো এইটা তো একটা স্বাভাবিক একটা গণতান্ত্রিক পরিবেশে এটাই থাকবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে কিন্তু কোনো দূরত্ব কখনোই তৈরি হয়নি। আপনারা লন্ডনে কি কোনো বৈঠক করেছিলেন সরকারের পক্ষ থেকে মূল বৈঠকটির আগে? যেহেতু সর্বোচ্চ পর্যায়ে মিটিং হবে, মিটিংয়ের প্রস্তুতি নিয়ে তো কিছু কথাবার্তা হয়েছে, সেগুলোকে ঠিক আনুষ্ঠানিক বৈঠক বলা ঠিক হবে না, অনানুষ্ঠানিক আলোচনা। কারণ এরা মানে বিএনপিতে যারা, কাদের সাথে বৈঠকগুলো আপনারা করেছেন? আমরা বিএনপির যারা লন্ডন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতৃবৃন্দ আছেন, বা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ঘনিষ্ঠজন হিসেবে যাদেরকে আমরা জানি বা যারা পরিচিত, তাদের সাথে কথাবার্তা হয়েছে যে মিটিংটা আসলে কিভাবে হবে। কারণ মিটিংটার ব্যাপারে তো সারা দেশের মানুষের আগ্রহ ছিল। আমরা বিশেষ করে, আমি যেহেতু প্রেস উইংয়ে কাজ করি, আমার মূল কনসার্ন ছিল আসলে মিটিংয়ের আউটকামটা কীভাবে মানুষকে জানাবো। আপনি জানেন যে সেখানে আপনার আমাদের দেশের মতো না যে সব সময় আমরা চাইলেই একটা
সংবাদ সম্মেলন আয়োজন করব, আমরা ডাক দিলাম সবাই এসে আমরা যে কোনো একটা জায়গায় বসে আমরা একটা সংবাদ সম্মেলন করে মিডিয়াকে জানিয়ে দিলাম। টেকনিক্যাল কিছু অসুবিধাও ছিল। বিএনপি যখন বাংলাদেশ হাইকমিশনে আমরা সরকার গিয়ে হয়তো কথা বলতে পারি, কিন্তু আমাদের যেহেতু একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এটা যৌথ আপনার ঘোষণা হবে বা যৌথভাবে একটা সংবাদ সম্মেলন হবে, সেখানে বিএনপির পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই তারা এখনই বা বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তারা এই ধরনের সংবাদ সম্মেলনের ব্যাপারে তারা খুব বেশি উৎসাহী ছিল না। তো আমাদেরকে একটা মিডল গ্রাউন্ডে আসতে হতো। তা আমরা অবশেষে হোটেলেই একটা আলাদাভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনার সেখানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশে সাংবাদিক যারা আছে বা বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তাদের সামনে যৌথভাবে কথা বলতে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েও অনেক কথা হয়েছে। ঘোষণাটা কি এসছে ওনারা দুজন একান্ত মিটিং এর পরে আপনার পরে ঘোষণাটা তৈরি করেছেন? ঘোষণাটা কি হবে তার ব্যাপারে তো একটা তা আগে থেকে একটা ধারণা করা যাচ্ছিল যে আলোচনাটা কি হবে, কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছিল না, কারণ আলোচনার পরে অনেক কিছু চেঞ্জ হতে পারে, অনেক কিছু সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে বা নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। সো আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। আরেকটি প্রশ্ন সেটি হলো যে এই যে আমরা দেখলাম সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছিল, উত্তেজনা তৈরি হয়েছিল, পরস্পরের অন্তত বিএনপি খুব আক্রমণাত্মক হয়ে উঠেছিল এবং সরকারের কিছু কাজকর্ম প্রবলেম হচ্ছিল, কিছু আন্দোলনের জন্ম হচ্ছিল। আমরা এটাও জানি যে কোনো আন্দোলনই বাংলাদেশে হয় না সেখানে যে রাজনৈতিক দল ইন্ধন না যোগায় বা ইনভলভ না থাকে। এই যে বৈঠকটি হলো, আপনারা কি এই আশা করতে পারছেন যে এখন থেকে এই সরকার স্মুথলি চলতে থাকবে? না দেখেন, এইটা অগ্রিম বলা খুব কঠিন, কারণ দেশে তো অনেক ধরনের শক্তি সক্রিয় আছে। কে কোনভাবে দেশকে ডিস্টেবিলাইজ করতে চাইবে সেটা আগাম বলা মুশকিল। আমরা আগেও বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে আমরা বা সরাসরি কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করি নাই। একটা দুটা ক্ষেত্র যদি বাদ দেন, আপনি যদি মনে করেন যে ঢাকা সিটি কর্পোরেশনের একটা ইস্যু আপনি দেখেছেন, সেখানে বিএনপির প্রতিনিধি উনি রাজনৈতিকভাবেই উনি সেখানে আন্দোলন করেছেন, সেটা কোনো রাগঢাকের বিষয় ছিল না, কিন্তু সেটা একান্তই একটা মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু জাতীয়ভাবে যেসব জাতীয় ইস্যুগুলো ছিল সেখানে তো আসলে বিএনপি কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকারের সমালোচনা করেছে, আবার অনেক ক্ষেত্রে তো সরকারকে সহযোগিতাও করেছে। যখন ভারত থেকে ক্রমাগত আপনার বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়েছিল, জাতীয় ঐক্যমত্যের যে ডাক দেওয়া হয়েছিল সেখানেও তারা গিয়েছে। সো সেইভাবে তো বিএনপি কখনোই সরকারের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেনি যে এখন আমরা মনে করব যে তারা এই প্রতিবন্ধকতাগুলো সরিয়ে নেবে। প্রতিবন্ধকতা যারা করার তারা করবেই, তবে আমরা এইটুকু আশা করতে পারি যে এখন আমরা তাদের কাছ থেকে, যেহেতু তারা এখন নির্বাচনমুখী, তারাও চাইবে না এমন কোনো শক্তি দেশে এমনভাবে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক যাতে এই নির্বাচনের প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। তো সেই দিক থেকে তাদের সহযোগিতা আগেও সরকার পেয়েছে, আমরা মনে করি যে এখন আরও বেশি সেই সহযোগিতাটা পাবে। ডক্টর সায়ন্ত শেখাওয়াত, যৌথ বিবৃতি থেকে আমরা জানলাম যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের পবিত্র রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। রমজান যেহেতু মধ্য ফেব্রুয়ারির পরপরই শুরু, সেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি নেই। অর্থাৎ মূল বিষয়টা দাঁড়ালো যে ন্যূনতম সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে অন্তত প্রতীকী সাফল্যের প্রশ্নটি প্রধান উপদেষ্টার একটা ন্যূনতম লক্ষ্য। আর এতবার একটা গণ অভ্যুত্থানের পর দেশের দায়িত্ব নেই, এটুকু স্মারক তৈরি করতে চাওয়া তার জন্য খুবই স্বাভাবিক। এইখানে নির্বাচনের আসলে সময়টা এপ্রিল না ফেব্রুয়ারি এটা এখন বড় কোনো বিষয় না। বিষয়টা দাঁড়াচ্ছে যে এর আগে এই দুটো কাজ হতে হবে। আপনি কি মনে করেন? এটা তো বাস্তবতা যে এই অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের সমর্থিত একটি সরকার। গণ অভ্যুত্থানে কারা ছিল? ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি ছিল, রাজনৈতিক দল সকল ছিল, শক্তি, রাজনৈতিক এবং অরাজনৈতিক। সেই অরাজনৈতিক অংশের মধ্যে একটা অংশ আবার রাজনৈতিক হয়ে গেছে। এখন রাজনৈতিক যে শক্তিটা, সেই শক্তির মধ্যে বৃহত্তম শক্তি তো বিএনপি। এখন আপনি সংস্কার বলেন, বিচার বলেন, যা কিছুই বলেন, এইটা তো এই রাজনৈতিক শক্তির সমর্থন ছাড়া তো এই সরকার করতে পারবে না। এবং যেই রাজনৈতিক শক্তির সমর্থন লাগবে তার মধ্যে অন্যতম বৃহত্তম শক্তি হচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে যদি এই সরকারের একটা দূরত্ব তৈরি হয় এবং বনিবনার ঘাটতি হয় বা একমত হতে না পারে অনেক কিছুতে, অন্য কিছু দল একমত হলো, তাতেও কি সংস্কার সম্ভব? অথবা
সংস্কার যেটুকু করবে সেটাকে টেকসই করতে হলে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারেন তারা যদি এতে সায় না দেয় তাহলে অনেক উচ্ছিলে এটা চেঞ্জ করে ফেলতে পারবে। সুতরাং টেকসই সংস্কার করতে হলে সকল রাজনৈতিক শক্তির সম্মতি লাগবে, পাশাপাশি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারেন এরকম আশার মুক্ত শক্তি যারা আছে তাদের স্ট্রং অনুমোদন লাগবে, যে হ্যাঁ অঙ্গীকার লাগবে যে আমরা ক্ষমতায় গেলে আমরা দায়িত্ব পেলে এগুলো আমরা অব্যাহত রাখব। সেই বিবেচনায় যদি এই সরকারের সঙ্গে বিএনপির একটা সমঝোতা থাকে তাহলে সেটা বেটার, না থাকলে সুতোটা যদি ছিঁড়ে যায়, টিউনিংটা না হয় তাহলে আগাবে না। এটা হচ্ছে রিয়ালিটি। এটা কিন্তু ভাইস ভার্সা মনে হয়, এটা কিন্তু বিএনপির সমস্যা পড়বে যদি এই সরকার ঠিকমতো নির্বাচনটা করে যেতে না পারে। হ্যাঁ, এই জিনিসটা অনেকে বলতে চায় না। বিএনপি সমস্যা না, দেশের সমস্যা এবং বিএনপিরও সমস্যা, সকলের সমস্যা। এবং সময় নিয়ে যেটা বলছেন যে ফেব্রুয়ারি না এপ্রিল না জুন, যদি মনে করেন যে সংস্কার এবং ন্যূনতম মৌলিক সংস্কার এবং বিচারটা মুখ্য হয়, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এই দুইটা শর্ত প্রযোজ্য, যেটা দৃশ্যমান করতে হবে। বিএনপি বা জামাত ইসলাম, এনসিপি এইরকম রাজনৈতিক শক্তিগুলো যদি বিরোধিতা করে তাহলে জুন পর্যন্ত নির্বাচন এগিয়েই কি সংস্কার সম্ভব হবে? আর যদি এরা একমত হয় তাহলে অনেকগুলি সংস্কার আছে যেটা 2-3 মাসের মধ্যে শেষ করে ফেলা সম্ভব। সুতরাং আপনি সংস্কার বলেন, বিচার বলেন, নির্বিঘ্নে করতে গেলে যদি সবার সম্মতি থাকে এবং সবার টিউনিংয়ে এক সুর ওঠে তাহলে খুব অল্প সময় সাকসেসফুলি অনেক কিছু করা সম্ভব। আর যদি এদের বনিবনার ঘাটতি হয়, ঐক্যের অভাব হয়, তখন আপনার সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত ফলে পৌঁছানো যাবে না, এমনকি নির্বাচনও। সেই ক্ষেত্রে যদি মনে করেন যে এই সরকার সত্যিকার অর্থেই শুধু সংস্কার এবং বিচার এই দুইটাকে ফোকাস করতে চায় এবং নির্বাচনের সঙ্গে রিলেট করতে চায়, বিএনপি তো সেখান থেকে আগেই বলে দিয়েছে যে তারা এই সংস্কারে, মৌলিক সংস্কারে সহযোগিতা করবে এবং তারা প্রস্তাবনায় কোনোটায় মডিফিকেশন দিয়েছে, যেগুলিতে বিএনপির ব্যাপারে সংবাদ মাধ্যমে কাটায় কাটায় ছক করে বলা হচ্ছে যে এতটি প্রস্তাবের মধ্যে এতটিতে এই দল হ্যাঁ, এতটিতে বিএনপি না, এই দল হ্যাঁ, বিএনপি না। বিষয়টা তো সরল নয়, টিকমার্কের ছকের মতো। বিএনপি অনেকগুলোতে তাদের প্রস্তাবনায় মডিফিকেশন দিয়েছে, এই সংস্কারের সঙ্গে তারা একমত, তবে হুবহু এইভাবে নয়, এটা এই মডিফিকেশন হলে ভালো। এরকম অনেক মডিফিকেশন দিয়েছে। এখন অনেক সংবাদ মাধ্যম বা অনেক জায়গায় বা ভার্চুয়াল মিডিয়ায় প্রোপাগান্ডা হিসেবে যেটায় এক বাক্যে সম্মতি জানাই নেই সেটাকে অসম্মতি হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বিএনপি তো সংস্কার চায়। বিএনপি নিজেরা 27 ভিশন 2030, 27 দফা, তারপর 31 দফা, তারপর সরকারের সঙ্গে বসে আলাপ আলোচনা, অঙ্গীকার, সমস্ত কিছুতে সংস্কারের প্রবলেম হচ্ছে যে 31 দফাতে আছে যে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন নতুন ব্যাখ্যা আসছে কেন না, ওইখানে দুবারের আগে পরপর শব্দটা আছে। 31 দফার ওইখানেও বিএনপি বলেছে পরপর দুবারের বেশি। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি দুবার পরপর হলো, আবার তাকে তৃতীয়বার হতেই হবে কেন? আচ্ছা, আবার বলতে বিএনপি বলছে পরপর দুবারের বেশি হতে পারবে না। তারপরে গ্যাপ দিয়ে যদি আরো একবার জনগণ এবং দল যদি তাকে চায়, ধরেন আপনি সে দুইবার জনগণ বাদ দেন, দল যদি চায়, হ্যাঁ সে দুইবার ছিল, দুইবার থাকার পরে অন্য কেউ হয়েছে, দেশের পরিস্থিতি আগের দুইবারের তুলনায় নানান অর্থে ডেটোরিয়েট করেছে, এইগুলো আসলে ব্যাখ্যা নয়, এগুলো আসলে ব্যাখ্যা না। কারণ হলো দল আমেরিকার মতো দেশে কিন্তু দুবারই হয়, হ্যাঁ হোক দুবার, তাতে হতে পারে না। সে 3 বার হলেই বা সমস্যা কি যদি সে রাষ্ট্র পরিচালনার নর্মস মেনে চলে? আপনি যদি আইন করতে আপনার দুবারের বেশির শর্তটা কেন? যাতে দানবে পরিণত না হয়, যাতে স্বৈরতান্ত্রিক না হয়। তো দুইবারের পরে গ্যাপ দিলে সে তো এমনিতেই তো দৃশ্যপটের বাইরে চলে গেল, আবার নতুন শুরু মানে সে নতুন দানব হওয়ার সুযোগ কোথায়, স্বৈরাচার হওয়ার সুযোগ কোথায়? আমরা একটা লক্ষণ দেখেছি তো, হ্যাঁ 2042 পর্যন্ত থাকবে, আমরা আসলে ওই লক্ষণটা দেখতে চাই না। অসুবিধা কি?
বললেই হতো যে আমরা দুবার সেটা- বেশি করব না। সেটা একটা না, কিন্তু তারপরও এটা নিয়ে তো আলোচনা জি, জি। হচ্ছে, আলোচনা হবে। বিএনপি যদি শেষ পর্যন্ত মনে করে যে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, এই একটা বিষয়ে দ্বিমত রেখে একটা গিট্টু রেখে লাভ কি, ঠিক আছে পরপর দুইবারই হোক। আবার যারা এর বিরোধিতা করছে তারা যদি মনে করে একজন লোক যদি দুইবার চালায় এবং ভালো চালায়, একবার গ্যাপ দেওয়ার পরে যদি মনে হয় দেশের স্বার্থে দল তাকে নমিনেটেড করে, সে তো টানা 3বার হলে যে স্বৈরাচার হওয়ার যে ঝুঁকি তৈরি হয়, তা টানা থাকলে যেরকম দানবীয় টানা রূপ ধারণ এবং পরে করার আসলে একই হয়। সুযোগ হয়, 5 বছর গ্যাপ দিলে সে অনেক কিছুতে দৃশ্যপটের বাইরে চলে যাবে। সুতরাং তার বলে সে সেই ক্ষেত্রে দৃশ্যপটের বাইরে চলে যাবে না। আমি দুটো তারও মতই উদাহরণ রয়েছে দিয়েছি। কিন্তু রাশিয়াতে। শোনেন, সমস্যাটা ওইটাই, আমি কিন্তু দুটো মতই মানলাম যে জি, জি। বিএনপিও ফ্লেক্সিবল হতে পারে, জি। আবার যারা বিরোধিতা করছে তারাও যদি মনে করে যে একবার গ্যাপ দেওয়ার পর দিলে অসুবিধা হবে না, আর সে যদি রাষ্ট্রের বিধিবিধান মেনে প্রথম 2বার না চালায়, তাহলে হচ্ছে সে এমনি আউট। আর রাষ্ট্রের জি। বিধিবিধান মেনে যদি প্রথম 2বার চালায়, একবার গ্যাপ দিয়ে পরে আসে, যদি এই পক্ষ সহজ হয়, জি। সেটা উভয় পক্ষের সমঝোতা এবং আলোচনার প্রশ্ন। আমি একটা জিনিস জাস্ট খালি একটু যোগ করতে চাই, যে আলোচনাটা হলো এটার সুফল কখন বা দেশের মানুষ পাবে। দেখতে পাবে। আমি তো এই মুহূর্তেই দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে আসলে আমাদের হওয়ার কথা ছিল এই যে সংস্কার প্রস্তাবগুলো, এগুলো ভালো মন্দ নিয়ে ডিবেট হওয়ার কথা ছিল। এক একজন এক একভাবে তার মতামতটা উপস্থাপন জি, করবে। আমাদের ন্যাশনাল যে পলিটিক্যাল যে ডিসকোর্সগুলো, সেখানে এগুলা আসা দরকার ছিল। এতদিন দুর্ভাগ্যজনকভাবে সেটা আসেনি। কারণ অনেকের মধ্যে নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বা অনেকে সংশয়ে ভুগেছে, কারোর মধ্যে কোনো অনিশ্চয়তা ছিল, অথবা কেউ নির্বাচন কবে হবে এটা নিয়ে এত বেশি জি, জি। অবসেসড ছিল যে প্রয়োজনীয় যে আলোচনাগুলো সেগুলো কিন্তু আসলে হয় নাই। সেই ডিবেটগুলো হলে আমরা মনে করি যে একটা ভালো সিদ্ধান্তে আসবে। এবং আমি এই যে সায়ন্ত ভাই একটা যুক্তি উপস্থাপন করছেন নিঃসন্দেহে। ওনাদের প্রস্তাবের সপক্ষে, আপনি একটা পাল্টা যুক্তি দিচ্ছেন, এই আমরা মনে করি যে এখন থেকে আগামী কিছুদিন এই আলোচনাগুলো যদি অব্যাহত থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের জন্য একটা জায়গায় পৌঁছা সম্ভব হবে। বেস্ট পসিবল সলিউশনটা আমি পাবো। তখন আর আমাদের নির্বাচনটাও তখন আর আসলে মানে একটা কোয়ালিটি নির্বাচন, যেটা মানুষের যেটা চাওয়া সেটা হবে, শুধু জানাতেন একটা নির্বাচন হবে না। আসলে অনৈক্যের কারণে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা দূরে সরে গেছে। রাইট, রাইট। এক হলো 16 বছর ধরে জেকে বসা যে ফ্যাসিবাদ, তাদের যে গুম, হত্যা, এক্সট্রা জুডিশিয়াল অনেক জিনিসের কিলিং, পিছনে পড়ে টাকা গেছে, পাচার, বেগম পাড়া, সেকেন্ড হোম করা, নানান রকমের যে অনাচার করেছে, সেগুলি নিয়ে আলোচনা, গবেষণা, সংবাদ মাধ্যমে সেগুলা তথ্যভিত্তিকভাবে Right, আসা, right. যাতে একদম ডকুমেন্টেড ওয়েতে আসে, যেটা বলতে পারে। যেমন আমি যদি এই আকাঙ্ক্ষাটা আপনার প্রোগ্রামে আগেও বলেছি, জি, জি। যে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের আগে, তখন পর্যন্ত সংবাদ মাধ্যমে আমেরিকায় এই দেশ ওই দেশে কার কতটা বাড়ি আছে, কি সম্পদ আছে, কতজন পুলিশ অফিসার, কতজন সচিব, কতজন রাজনীতি, এটা কিন্তু কিছু তথ্য আমরা পেতে শুরু করেছিলাম। এখন এই 10 মাসে আমরা কি তথ্যটা নতুন পেলাম, অথবা সেটা রিনুয়াল বিচার তো দেখবো আমরা, গণহত্যার বিচার হোক, পাশাপাশি 16 বছর আমার দেশকে যে ধ্বংস করে দিল, আমার সন্তানরা, আমার ভাই বোন যে চাকরি পেল না, সেই বিষয়গুলো কাদের কারণে হলো না, এই দেশটা অর্থনৈতিকভাবে দেউলিয়া কারা করলো, সেটাও সঙ্গে সঙ্গে আসতে থাকুক। আমার আলোচনা ওটা থাকতে ডাক্তার হবে, সায়ন্ত সাগর, সংস্কার থাকতে জি, হবে, জি। ভবিষ্যৎ বাংলাদেশ ডাক্তার থাকতে সায়ন্ত হবে। স্বাগত, আপনি আসলে একটা ভালো আলাদা একটা ওয়েন্ডোর কথা বলেছেন। আমরাও আশাবাদী যে এই যে নির্বাচন নিয়ে যে সংকটটা তৈরি হয়েছিল, এই জিনিসগুলো পিছনে পড়ে গিয়েছিল, যেটা আপনি বলছেন এইগুলো এখন সামনে আসা উচিত, এবং আমরা আশা করি সেটা আসবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের 5
একটি সফলতা নিয়ে উনি কথা বলেছেন। এর মধ্যে একটি অবশ্যই সেটি হলো যে এই গেম ওভার মুহূর্ত বৈঠকটির কথা বলেছেন। আরেকটি বিষয় সেটি হলো যে যুক্তরাজ্যের যে এনসিএ শীর্ষ হাসিনা সহযোগী 170 বিলিয়ন পাউন্ডের 320 সম্পত্তি জমেছে আর কি, যেটা বলেছে এটা নিয়ে উদ্ধারের জন্য যে কাজটা এটা উল্লেখ করেছেন। এখানে একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলব, যেটা আমাদের দেশে আমরা যখন লন্ডনে সফরে রয়েছে তখন আমাদের দেশে ব্যাপকভাবে আলোচনা হচ্ছিল। একটি বিষয় হলো সেটি হলো টিউলিপ সিদ্দিকীর সাক্ষাৎকার চেয়ে চিঠি, এবং স্বাভাবিক কারণেই সেই চিঠি প্রত্যাখ্যাত হওয়া উচিত ছিল এবং তাই হয়েছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে প্রধানমন্ত্রী স্টারমার্কের সাক্ষাৎকার নিয়ে, উনি দেখা করবেন কি করবেন না। ফিনান্সিয়াল টাইমস কিন্তু এটির প্রতিবেদন করেছে যে কেন উনি দেখা করতে চান না, বা এটা অস্বস্তিকর অবস্থা ওনার জন্য যদি প্রফেসর ইউনূস সেই সম্পদের কথা বলেন। কারণ আমরা তার ব্যাপারে কয়েকটি তথ্য আগে থেকেই জানি। একটি তথ্য হলো উনি যখন এমপি ছিলেন তখন বাংলাদেশ সফর করেছিলেন, 17 দিন ছিলেন বাংলাদেশে টানা, এবং উনি এই টোটাল সফরটা ছিল আওয়ামী লীগের লোকদের সাথে, এবং উনি সিলেটও সফর করেছিলেন, অনেকদিন ছিলেন, বাংলাদেশ ঘুরেছেন, কিন্তু আওয়ামী লীগের তত্ত্বাবধানে তাদের প্রযোজনায়। একই সঙ্গে আমরা এটাও জানি উনি যখন নির্বাচন করেন তখন ওইখানকার আওয়ামী লীগের লোকজন তাকে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য দিয়েছে, যেটা দিয়ে থাকে সাধারণত। এইখানে কিছু প্রশ্ন উঠছে যে আপনারা স্পষ্ট করে কেন বলতে পারলেন না উনি কানাডা আছেন কি নেই? আপনারা অন্যের উদ্ধৃতি দিয়েছেন, আপনাদেরকে কেন জানা থাকবে না যে উনি কানাডা চলে গেছেন কিংবা আসবে কিনা আসবে? এটা স্পষ্ট করেননি, এটা একটু ঝুলিয়ে রেখেছিলেন আপনারা। এই ঘটনাটি ঘটলো কেন? প্রথমত এটা তো বাংলাদেশ সরকারের দিক থেকে এই চাওয়াটা ছিল ওনার কাছে, ওনার সাথে যাতে মাননীয় প্রধান উপদেষ্টার একটা মিটিং হয়। কারণ আমাদের এই সফরের অন্যতম একটা উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই যে পাচার হওয়া যে টাকাটা, এই টাকাটা নিয়ে যারা যুক্তরাজ্যের সংশ্লিষ্ট যারা আছেন আপনি তাদের সাথে কথা বলা, এবং প্রয়োজনে তাদের মিডিয়াকেও এই বিষয়ে তাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের অবস্থানটাকে স্পষ্ট করা, এই বিষয়গুলো আমাদের দিক থেকে এই চাওয়াটা ছিল। তো সেই চাওয়ার অংশ হিসাবে অবশ্যই আমরা চেয়েছিলাম ওনার সাথে একটা মিটিং হোক। আমাদের হাই কমিশন থেকেও বারবার যোগাযোগ করা হয়েছিল, এমনকি ব্রিটিশ হাই কমিশনার যিনি ঢাকায় আছেন উনিও কিন্তু ঢাকায় এই সফরের আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনিও কিন্তু বলে গিয়েছেন যে এ ধরনের একটা মিটিংয়ের সম্ভাবনা আছে, কিন্তু এটা কখনোই চূড়ান্ত ছিল না, এটা সবসময় আলোচনার পর্যায়ে ছিল। এখন উনি কেন দেখা দেননি বা কেন শেষ পর্যন্ত মিটিংটা হয়নি তার অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। সেটা যতক্ষণ পর্যন্ত না যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলছে তার আগ পর্যন্ত আমাদের পক্ষে নিশ্চিত হয়ে বলা সম্ভব না যে উনি কেন এই মিটিংটা শেষ পর্যন্ত হয়নি। আমরা যখন মিটিংটা নিয়ে যখন অনিশ্চয়তা ছিল তখন আমাদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে জানার চেষ্টা করা হচ্ছিল যে কেন মিটিংয়ের কনফার্মেশনটা হচ্ছে না। সেখান থেকেই যুক্তরাজ্যের একজন এমপি বলেছেন যে উনি সম্ভবত কানাডা আছেন, কিন্তু আমরা পরবর্তীতে যেটা জেনেছি যে বেসিক্যালি তাদের বাজেট সেশন চলছিল, উনি নিজেই আসলে ওনাদের এমপিদের প্রশ্নের মুখে ছিলেন, তার বাজেট বিষয়ক উত্তর দিতে হচ্ছিল তাদের প্রশ্নের জন্য, সেই কারণে তার পক্ষে এই মিটিংয়ের জন্য সময়সীমা বের করা সম্ভব হয়নি। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে মিটিংটা না হলেও এই মিটিংটাকে যে ব্যর্থ আপনি সেবা বলতে পারেন। আমি বলি প্রধানমন্ত্রীর সাথে মিটিং হতেই হবে সেটা কোনো ব্যাপার না, এটা কিন্তু আপনারা স্পষ্ট করেননি, যেটা আমরা অবাক লেগেছে যে উনি লন্ডনে আছেন কিনা সেটা আপনারা বলতে পারছেন না। আমরা স্পষ্ট করিনি কারণ আমাদেরকে তো যুক্তরাজ্যের সরকারি পর্যায় থেকে স্পষ্ট করা হয়নি। যতক্ষণ পর্যন্ত তারা তাদের কারণটা স্পষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত তো আমাদের পক্ষে নিশ্চিত হয়ে বলা সম্ভব না যে এই মিটিংটা কেন হচ্ছে না। ওনারা তো অফিসিয়ালি আমাদেরকে কোনো কিছু জানান। আমি সেটা বলছি না, উনি লন্ডনে আছেন কিনা সেটা আপনারা বলতে পারছিলেন না কেন? না, ওনার সফরসূচি তো ওনার সব ব্যক্তিগত সফরসূচি বা ওনার সময়সূচি সেটা আমাদের চেয়ে জানার কথা বেশি হচ্ছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার বা তাদের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। যতক্ষণ পর্যন্ত ওনারা না বলতে পারেন ততক্ষণ পর্যন্ত ওনাদের কাছ থেকে পাওয়া তথ্য, ওনাদের অন্য কারো যারা একেবারে যে কেউ হয়তো অফিসিয়াল ক্যাপাসিটিতে নাই কিন্তু যুক্তরাজ্যের সরকারের সাথে সম্পৃক্ত, তাদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়েই আমাদেরকে কথা বলতে হতো। কিন্তু যাই হোক আমাদেরকে সামহাউ মিসগাইড করা হয়েছে বা আমাদেরকে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল যেটা রেফারেন্স দিয়ে আমরা কথা বলেছি, এবং আপনারা নিজেরা মতামত দেন নাই, আমাদের ভালো করে থেকে ভুলটা স্বীকার করে নেওয়া হয়েছে যে হ্যাঁ এটা আমাদের কমিউনিকেশন
আরেকটা আরেকটু বেটার হতে পারতো। জি। এটা নিয়ে কোনো মানে আর্গুমেন্টের কোনো আমি প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের এই জায়গাটাতে আমাদের দিক থেকে কিছুটা দুর্বলতা হয়তো বা ছিল, কিন্তু যেভাবে একটা জিনিস প্রজেক্ট করা হচ্ছে যে এই মিটিংটা না হওয়াতে সফরটাই ব্যর্থ, আমরা মনে করি না বিষয়টা সেরকম। কারণ আপনি দেখেন যে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জি। উনি নিজে দেখা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। আর একটা ভালো খবর তো আছে, সেটি হলো যে ওই সফরের সময় কিন্তু ভূমি প্রতিমন্ত্রী সাবেক সাইফুজ্জামানের সেটা আমি সে 320টি সম্পত্তি জব্দের খবর এসছে। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, নিঃসন্দেহে। ব্যক্তি। কারণ ওনাকে তো আসলে সারা বিশ্বে এই মুহূর্তে যে আমাদের যে বিশ্বে যতগুলো কনফ্লিক্ট জোন আছে সবগুলো কনফ্লিক্ট জোন নিয়ে কিন্তু তাকে ভাবতে হয়। এখন ধরেন মধ্যপ্রাচ্যে এক ধরনের সংঘাত চলছে, ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের অনেক ভূমিকা আছে বা ইউক্রেনের পক্ষে তারা অনেকভাবে কাজ করছে। তো এরকম আরও অনেকগুলো কনফ্লিক্ট বিশ্বের সেখানে যুক্তরাজ্যের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু সংশ্লিষ্ট আছেন। কিন্তু তারপরেও তিনি কিন্তু এসেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। এবং ওনার এই মিটিংটা দুটো কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা তো উনি যুক্তরাজ্যের সরকারের হয়ে বাংলাদেশের যে আমাদের যে এই অ্যাসেট রিকভারির যে এফোর্টটা, এটাতে তো উনি যুক্তরাজ্যের সরকারের সমর্থনের কথা জানিয়েছেন। আপনি জানেন যে মায়ানমার সম্পর্কে কিন্তু বহির্বিশ্বে এক ধরনের ধোঁয়াশা আছে। মায়ানমারের ভিতরে অ্যাকচুয়ালি পলিটিক্যাল সিচুয়েশনটা কী, এটা খুব বেশি লোক কিন্তু জানে না, বিশেষ করে বাইরের পলিটিশিয়ানরা। আমরাও কিন্তু মায়ানমার সম্পর্কে খুব বেশি তথ্য পাই না, কিন্তু সেখানে একজন মায়ানমার এক্সপার্ট যিনি দীর্ঘ সময় মায়ানমারে কাটিয়েছেন, তার কাছ থেকে আমরা রোহিঙ্গা সমস্যাটার ব্যাপারে যুক্তরাজ্যের সরকারের ভিউটা পরিষ্কারভাবে জানতে পেরেছি এবং যুক্তরাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতারও একটা আশ্বাস পাওয়া গেছে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে আমাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে আপনার যে যুক্তরাজ্যের যে এমপিরা ছিলেন, ওনাদের যে বাণিজ্য মন্ত্রী, তার সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা মিটিং হয়েছে। বাণিজ্য মন্ত্রীর সাথে আমাদের এই যে অ্যাসেট রিকভারি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যে যুক্তরাজ্যের যে পার্লামেন্টের স্পিকার, তার সাথে আলোচনা হয়েছে। কারণ তাদের আমরা যে এই যে রিফর্মের কথা বলছি, আমাদের যে রিফর্মগুলো পলিটিক্যাল প্রসেসগুলো কী ধরনের হওয়া উচিত, সেক্ষেত্রে তাদের কাছ থেকেও একটা ধারণা মাননীয় প্রধান উপদেষ্টা পেয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের স্পিকারের থেকে। তো এখন ধরেন সরকার প্রধানের সাথে যদি মিটিং নাও হয়, আপনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং হলো, পার্লামেন্টের স্পিকারের সাথে মিটিং হলো, বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং হলো, তো এই মিটিংগুলোর কিন্তু কিছু পজিটিভ আউটকাম কাজটা হয়েছে, এটা আপনি বলতে আমরা চাচ্ছেন। আমাদের যে অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি দেখেন যে ওনার সফর সঙ্গীটাও কিন্তু খুব মানে কেয়ারফুলি বাছাই করেছেন, যে উনি এই সফরে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান ওনাকে রেখেছেন, পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উনি ছিলেন। আমাদের যে অ্যাসেট রিকভারির যে কাজটা চলছে এখন, যে স্টোলেন অ্যাসেটটা ফিরে পাওয়ার এই এফোর্টটাতে কিন্তু এনারা দুজন নেতৃত্ব দিচ্ছেন। এবং ওনারা ওখানে থাকাকালীন ওনারা এনসিএর সাথে মিটিং করেছেন, এবং সেই এনসিএ ওনাদের অবস্থানকালীন, যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে কিন্তু এই 170 মিলিয়ন পাউন্ডের অ্যাসেট রিকভার করার ঘোষণাটা দিয়েছে। 320টি বাড়ি এবং ফ্ল্যাট মিলে আর কি। এটাকে নেহায়েত কাকতালীয় বলার কোনো সুযোগ নেই। এটা কিন্তু আমাদের কনসিস্টেন্ট এফোর্টের একটা ফসল, এবং এটা কিন্তু সিঙ্গেল বিগেস্ট অ্যাসেট ফ্রিজিং ইন ইউকে হিস্ট্রি। আমাদের যে এফোর্টটা আছে ইন্টারিম গভর্নমেন্টের, এবং এই এফোর্টটাতে যে তাদের রেসপন্সটাও আছে, এগুলো কিন্তু তার একটা রিফ্লেকশন। সো আপনি রাজনৈতিকভাবে কেউ ফায়দা নেওয়ার জন্য একটা মিটিং কেন হলো না বা মিটিংয়ের তথ্য কেন আমরা পেলাম না, সেটা নিয়ে অনেক কথা বলতে পারেন। কিন্তু যদি আপনি বলেন সফরের যে লক্ষ্যটা, যেই উদ্দেশ্যে আপনার এই সফরটা হয়েছে, সেই সফরের লক্ষ্যটা কিন্তু পুরোপুরি অর্জিত হয়েছে। আপনি যদি দেখেন যে কিং চার্লস III উনি যে প্রধান উপদেষ্টাকে আপনার যে পুরস্কারটা দিয়েছেন, সেটাও কিন্তু এক ধরনের বার্তা দেয় যে প্রধান উপদেষ্টার যে কার্যক্রম, লাইফ লং যে কার্যক্রম, প্লাস এখন যে বাংলাদেশে ক্রাইসিস একটা মোমেন্টে উনি যে দেশটাকে নেতৃত্ব দিচ্ছেন, এগুলো কিন্তু তারও কিন্তু একটা রিকগনিশন। এবং যুক্তরাজ্যের মতো একটা বৃহৎ শক্তি, যারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদের কাছ থেকে এই ধরনের সমর্থন কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থানটাকে আরেকটু সংহত করে বলেই আমরা বিশ্বাস করি। সায়ন্ত সাখাওয়াত, আমরা এই বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই। এই সফরটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, এই সফরটা ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো কোনো সফর ছিল না। এটা আমাদের প্রধান উপদেষ্টা, তিনি একটা পুরস্কার গ্রহণ করতে যাবেন, সেটা হলো প্রাথমিক উপলক্ষ। যেহেতু তিনি বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান, সুতরাং তিনি গেলে তার নিশ্চয়ই কিছু এজেন্ডা থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। এর বাইরেও শুধু পুরস্কার নিয়ে চলে আসবেন, এটা তো হয় না। সেই বিবেচনার পাশাপাশি যেই অন্য যে এজেন্ডাগুলি ছিল, তার মধ্যে আমার ধারণা অন্যতম প্রধান ছিল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে
সাক্ষাৎ এবং বাংলাদেশে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে যে একটা দূরত্ব এবং উত্তেজনার দিকে যাচ্ছিল, এইটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার থেকে অনেক বড় উদ্যোগ। কারণ আমার দেশটা আগে, কাজটা আগে। তবে এটা একটা বড় বিবেচনা, এখানে একটা বড় উদ্যোগ ছিল, সেটা আমরা যেটা জানি সেটা হলো যে ওইখানে প্রচুর সম্পদ রয়েছে আমাদের, যারা চুরি করে নিয়ে গিয়েছে। আমি সেই বিষয়গুলো, জি। আপনার ওই কয়টা সম্পদ না হলেও বাংলাদেশ চলবে, কিন্তু বাংলাদেশের যদি গণতন্ত্র ব্যাহত হয়, বাংলাদেশের রাজনৈতিক শক্তির সঙ্গে যদি এই সরকারের দূরত্ব তৈরি হয়, বাংলাদেশের বিভিন্ন এজেন্সির সঙ্গে, বিভিন্ন বাহিনীর সঙ্গে যদি এই সরকার বা কোনো রাজনৈতিক দলের যদি কনফ্লিক্ট হয়, সেটা তো দেশ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একটু ওনার সাথে অ্যাড করি, অবশ্যই জনাব তারেক রহমানের সাথে যে মিটিং, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ দেশের রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে, কিন্তু অ্যাসেট রিকভারিটা মানে এটা কোনো নামকাওয়াস্ত বিষয় না। তার কারণ হচ্ছে আমাদের যে অ্যাসেটটা, এটা অনেকগুলো দেশে গিয়েছে। আপনার যখন যুক্তরাজ্যের মতো দেশ যখন এইটাতে রেসপন্স করা শুরু করে, তখন তার কিন্তু কিছু প্রতীকী মূল্যও থাকে। প্রতীকী মূল্য এই অর্থে যে আমাদের অন্যান্য যেসব দেশে আমাদের এই অ্যাসেটগুলো গিয়েছে, তারাও কিন্তু আমরা আশা করি যে সিমিলার ওয়েতে রেসপন্সটা করবে, এবং তখন কিন্তু পুরো বিষয়টা একটা ইনস্টিটিউশনাল শেপ নেবে বলে আমরা বিশ্বাস করি। সো সেই দিক থেকে এটাও খুবই গুরুত্বপূর্ণ। না, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ ওই বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে দেখা করার বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বিধি ব্যবস্থাকে সেভ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা দেশের একজন ব্যক্তির ওই সম্পদ না। এটার ঢেউ অন্য দেশে লাগবে, কিন্তু এইটার জন্য সফর প্রয়োজন ছিল না। প্রধান উপদেষ্টার সফর এই একজন ব্যক্তির সম্পদ সেখান থেকে বাজেয়াপ্ত করানো বা ফেরত আনার প্রক্রিয়ার জন্য খুব জরুরি সফর নয় আসলে। সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের চেয়ারম্যান সহ তার প্রতিনিধি যাওয়াই যথেষ্ট, এবং যোগাযোগ রক্ষা করা প্রপার চ্যানেলে। তো আমার কাছে মনে হয় এটা আর ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করবেন না, তিনি হয়তো যখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে বা সরকার হিসেবে সঙ্গে বাংলাদেশের সঙ্গে ব্রিটিশ সরকারের যে সম্পর্ক, সেটা এক পাল্লায়। আর ব্যক্তিগত প্রধানমন্ত্রী যদি তার বান্ধবীকে বিব্রত করতে না চান এবং সেই বিবেচনায় যদি মনে করেন যে আমি দেখা করলে আমার বান্ধবীকে নিয়ে কিছু বিব্রতকর প্রশ্নের মুখোমুখি আমার হতে পারে, তাতে আমিও বিব্রত হতে পারি, আমার বান্ধবীও বিব্রত হতে পারে। সুতরাং টিউলিপের মতো একজন গুরুত্বপূর্ণ এমপি ছিলেন ওইখানে, তিনি তো একাধিকবার এমপি হয়েছেন এবং গুরুত্বপূর্ণ এমপি ছিলেন, সেই বিবেচনায় এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে এটাই যে এতদিন ধরে আমরা জেনে আসছি বাংলাদেশের কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধান হয় না। রাজনৈতিক সংকট এই প্রথম আওয়ামী লীগ বিএনপির বড় বড় আলোচনা দেখেছি, 111 গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন দলের আলোচনা দেখেছি, জাতিসংঘের মধ্যস্থতা দেখেছি, সেই তারানকো এসছেন, সেই কমনওয়েলথের স্যার নিনিয়ান এসছেন। কোনো আলোচনার মাধ্যমে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংকট বা সংকটের দিকে ধাবিত হচ্ছে এমন একটা অবস্থা থেকে এটাকে টেনে ধরা, রাশ টানা, এর আগে নজির নাই। এই প্রথম আমরা দেখলাম যে দুজন ভদ্রলোক বসলে, দুজন লিডার যারা দেশকে ভালোবাসেন এবং ভদ্রলোক, তাদের মধ্যে চালাকি নাই, সত্যিকার অর্থে খোলা মনে বসতে পারেন, বসলে তাদের যে জেস্টার, তাদের দেখা করার পরে যে গ্রিটিংস, কি অসাধারণ তাদের কুশল বিনিময়, কি অসাধারণভাবে একে অপরকে গ্রহণ করা, তারপর আলোচনার পরে খুব অল্প সময়ের মধ্যে এত বড় একটা সংকটের দিকে যাচ্ছিল বলে গোটা জাতি উৎকণ্ঠিত ছিল, সেইখান থেকে দুইজন নেতা একমত হয়ে একটা যৌথ বিবৃতি দিয়ে পুরো দেশকে শান্তির পথে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো। যদিও এই প্রক্রিয়া শুরুর মাঝখানে অনেক উপলক্ষ তৈরি হতে পারে, অনেকের নানামুখী ষড়যন্ত্র থাকতে পারে, অনেকে ইগনোর ফিল করতে পারেন অনেক শক্তি নিজেদেরকে, যে প্রধান উপদেষ্টা একটা বিশেষ দলের চেয়ারম্যানের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন, কেউ মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাই এক হয়ে চলার যে সূত্রপাতটা আবার নতুন করে হলো, গণঅভ্যুত্থানের পরে যে অনৈক্যের সুর বাজছিল, সেখানে আবার যে একটু ঐক্যের বাতাস বইছে, এইটাকে ব্যাহত করা ঠিক হবে না। সেই বিবেচনায় এটা আবার একটা নিউ স্টার্টিং। সেই স্টার্টিংটা এমন দুজন ব্যক্তির মধ্যে হয়েছে যারা দুজনেই দেশকে ভালোবাসেন এবং দেশকে এগিয়ে নিতে চান। ছোটোখাটো মতভিন্নতা থাকলেও ভবিষ্যতে আলোচনা অনেক কিছুতে মতভিন্নতা আসবে। বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি তো আর এই সরকারের সব কিছুতে হ্যাঁ বললে বিএনপির তো রাজনীতি থাকে না, আবার এই সরকারও বিএনপির সব কিছুতে হ্যাঁ বললে তাহলে তো এই সরকার থাকার দরকার নাই। সুতরাং অনেক কিছুতে এই সরকারের অনেক সিদ্ধান্তে বিএনপি না হবে,
তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, আবার বিএনপির অনেক চাওয়ায় এই সরকারেরও না থাকবে। এই না উপেক্ষা করে যতটুকুতে হ্যাঁ বলা যায় দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, যে নতুন করে যে একটা স্বস্তির বাতাস শুরু হয়েছে এটা যেন বন্ধ না হয়, এটা কিন্তু মানুষের চাওয়া। আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরে যে উৎকণ্ঠা ছিল যে বিএনপির মতো একটা বড় শক্তি, রাজনৈতিক শক্তি, তাদের সঙ্গে তাদের সমমনারা এক হচ্ছে, সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, ঈদের পরে মাঠের কর্মসূচিতে বিএনপি যায় কিনা এরকম একটা উৎকণ্ঠাও বাজারে ছিল। সেই অবস্থায় তাহলে ফ্যাসিবাদ নতুন করে আবার তাদের ক্ষেত্র খুঁজবে কিনা, যেখান থেকে তারা আবার ষড়যন্ত্র করতে পারে, আবার দেশকে ডিএসটিবিলাইজ করতে পারে, সেই সুযোগটা নস্যাৎ হয়েছে। এটা এই দেশের জন্য আমি বলবো, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বলেন, ওইখানকার একজন লোকের ডাকাতির টাকা উদ্ধারের প্রক্রিয়া বলেন, বা যত যা কিছুই বলেন, সমস্ত কিছুর ঊর্ধ্বত আমি মনে করি আমার দেশ, আমার দেশের গণতন্ত্র, এখানে শৃঙ্খলা, শান্তি এবং দেশকে উত্তরণে এগিয়ে নিয়ে যাওয়ার যে পথটা তৈরি করা, সেই গুরুত্ব যে কোনো কিছুর কাছে বড়। সেই বিবেচনায় এইটা অত্যন্ত সফল, স্বস্তিদায়ক একটা মিটিং হয়েছে, সফর হয়েছে। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আজাদ মজুমদার, এই দুই নেতার বৈঠকের পর মানুষের প্রত্যাশার মাত্রাটা কিন্তু বেড়ে গেছে, এবং এটাও ঠিক যারা এই বৈঠকটি চাননি, আমরা জানি কারা চায়নি, কেন চায়নি সেটাও জানি, তারা ব্যাপকভাবে হতাশ হয়েছে। এবং আমরা এই টক শোতেই আলাপ করছিলাম যে আওয়ামী লীগের একজন নেতা এক ইউটিউবারকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছে যে ঘটনাটা আমাদের জন্য শকিং। দুটো প্রশ্ন আপনাকে, একটি হলো যে এই যে সবাই একমত হচ্ছে, কাছাকাছি চলে আসলো, এতে নিঃসন্দেহে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, এই আন্দোলনের বিরুদ্ধে ছিল, সরকারের বিরুদ্ধে ছিল, তাদের অবস্থাটা কি দাঁড়াবে? এক। দুই নম্বর হলো এই ঘটনাটি নিশ্চয়ই যে আমরা কি এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সংস্কারের মাত্রাটা, বিচারের প্রক্রিয়াটা আরো দ্রুত হবে, কি বলবেন? প্রথমত হচ্ছে যে সংস্কারের প্রক্রিয়াটাই মূলত এই ঘটনার ফলে আমরা মনে করি যে আরও দ্রুত হবে, কারণ এই যাদের সাথে আলোচনা হলো তারা তো সংস্কারের অন্যতম বড় স্টেক হোল্ডার। যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যদি ঐক্যমত্য পোষণ না করে তাহলে তো সেই সংস্কার প্রস্তাবনা যতই আমরা একমত হই তাতে সেটাকে টেকসই করা যাবে না। আমাদের সবার লক্ষ্য একটা টেকসই সংস্কার, যাতে এই যে রাজনৈতিক যে সংকটগুলো বা যে আমাদের নির্বাচন পদ্ধতির নিয়ে যে সমালোচনাগুলো, এগুলো ফিরে না আসে। শুধু এই নির্বাচনটাই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য না, পরবর্তী নির্বাচনগুলোও যাতে সুষ্ঠু হয় তার জন্য একটা প্রসেস ঠিক করে দেওয়া, সেটাও কিন্তু এই আলোচনাগুলোর একটা লক্ষ্য। এই সময়সীমা নিয়ে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের তেমন আপত্তি নেই, কারণ আমরা লক্ষ্য করলাম যে যতটুকু প্রতিক্রিয়া পাওয়া গেছে সেটা হলো জামাত তো আগেই বলেছিল যে রমজানের আগে নির্বাচন দিলে ভালো হয়, কাজে এখানে কোনো প্রবলেম নেই। এনসিপি ওই অর্থে সমালোচনা করেন, নির্বাচন তারিখ নিয়ে সমালোচনা করেনি, তারা বলছে একটি দলের সঙ্গে আলোচনা করলেন সবার সাথে করা উচিত, কিন্তু তারা ওই একই কথা যুক্ত করেছে, নির্বাচন টাইম যেটা হোক অসুবিধা নেই, কিন্তু সংস্কার এবং হবে। এবং আরও কিছু রাজনৈতিক দল খুব আশাবাদ ব্যক্ত করেছে যে চমৎকার হয়েছে, একটা স্বস্তি পেয়েছে আর কি। এই সময়সীমা নিয়ে আসলে আলটিমেটলি বিরোধিতা নাই। সবাই যখন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা যখন আলোচনা শুরু হচ্ছে, সব রাজনৈতিক দলের মৌলিক চাওয়াটা ছিল নির্বাচনের একটা সময় যেন মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেন। সেক্ষেত্রে সময়টা কি হবে সেটা কেউ প্রধান উপদেষ্টার উপর ছেড়ে দিয়েছেন, কেউ একটা মাস সাজেস্ট করেছেন, কেউ একটা মাসের দাবি জানিয়েছেন। তো এগুলো তো গণতন্ত্রে বা গণতান্ত্রিক পরিবেশে এই মত পার্থক্য বা এই মত ভিন্নতা এগুলো থাকবে।
আমাদের কাজ থাকবে হচ্ছে মানে থাকতে হবে, হ্যাঁ, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের কাজ হচ্ছে সবাইকে একটা জায়গায় নিয়ে আসা, সবার চাওয়া পাওয়ার মধ্যে গ্যাপটা যতটুকু সম্ভব কমিয়ে আনা। বিএনপির চাওয়া ছিল ডিসেম্বরের নির্বাচন, তারা একটু ফ্লেক্সিবিলিটি সেই মিটিংয়ে শো করেছে। তারা বলেছে যে হ্যাঁ এটা ডিসেম্বরের নির্বাচন, কিন্তু এটা যদি প্রয়োজনের বা বিভিন্ন কারণে যদি একটু এদিকে আর একটু পিছিয়েও যায়, তারা যে খুব বেশি আপত্তি করবে এরকম না। বা জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল এপ্রিলে, সেই সময় কথা বলা হয়েছিল, বাট আগে কিন্তু তারাও বলেছে যে ফেব্রুয়ারির কথা, বা ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিলের ব্যাপারে মোটামুটি বিএনপি ছাড়া সব দলেরই এক ধরনের একটা কনসেনসাস ছিল। বিএনপি বা আমি বড় দলগুলোর কথা বলছি, বিএনপির চাওয়াটা ছিল ডিসেম্বর কিংবা তারও আগে, কিন্তু তারাও বাস্তবতাটা উপলব্ধি করেছে, তারা দেখেছে যে, এবং সবাইকে নিয়ে একসাথে যেহেতু আমাদের কাজ করতে হবে, শুধু একা আসলে কোনো কিছু করা সম্ভব না, তাদের দিক থেকেও তারা এই ইতিবাচক সাড়া দিয়েছে এবং সরকারও মনে করেছে। এখন দেখেন যে নির্বাচনের যে সময়সীমাটার কথা বলা হয়েছে, এটাও কিন্তু সম্ভাব্য সময়সীমা। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বা এই যৌথ বিবৃতিতে কেউই কিন্তু, মানে যৌথ বিবৃতি যেহেতু, আমি মনে করি যে বিএনপিও নিশ্চিত হয়ে বলে নাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর প্রধান উপদেষ্টাও বলে নাই নির্বাচন হবে। কিছু প্রয়োজনীয় কাজ রয়ে গেছে নির্বাচনের আগে, সেই কাজগুলো করা সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, সেটা আপনার দুই পক্ষই একমত হয়েছে। এবং আমি মনে করি যে এইটার ব্যাপারে দেশের বেশিরভাগ মানুষের মতামত একই রকম। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, আমরা গত কদিন ধরে যখন মিটিং হবে, এই খবরটি শোনার পর থেকে আর বেগম খালেদা জিয়ার কিছু বক্তব্য থেকে উনি যে মনোভাব পোষণ করেছেন, সেগুলো যখন মিডিয়াতে আসলো, তখন আমরা দেখলাম বিএনপির কিছু দেহি যে সমস্ত নেতারা বক্তব্য রাখছিলেন, তারা একটু চুপসে গেলেন। এবং নিঃসন্দেহে আপনি আমাদের সাথে একমত হবেন, তাদের এই বক্তব্য কিন্তু প্রফেসর ইউনূসকে আক্রমণ করার কথা ছিল, তার কাজ না, ব্যক্তি ইউনূসকে পর্যন্ত আক্রমণ করার একটা লক্ষ্য ছিল। এবং তারা কারা আমরা জানি, তারা চুপ হয়ে গিয়েছে, এবং নতুন যারা পুরনো মুখ যারা ছিলেন সবসময় আমরা দেখতাম, তারা আবার সামনে এসছে। এটি একটি দিক। আরেকটি দিক হলো যে নিশ্চয়ই এই ঘটনার মাধ্যমে আরেকটি ঘটনা নিশ্চয়ই ঘটেছে, সেটি হলো যে 3 উপদেষ্টা যে পদত্যাগ দাবি করেছিল বিএনপি কঠোরভাবে, এবং সেখান থেকে নিশ্চয়ই সরে এসছে। আরেকটি বিষয় কিন্তু এখানে ঘটনা ঘটছে, সেটি হলো যে বিএনপির খুব ঘনিষ্ঠ জন নুরুল হক নুরু, ডাকসুর সাবেক ভিপি, ওনাকে আক্রমণ করা হয়েছে এবং উনি কিছু কথাবার্তা বলেছেন যে এক নেতাকে যে দল নিয়ন্ত্রণ করতে না পারে, তারা দেশ কিভাবে চালাবে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি মোটামুটি কিছু বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কি বলবেন আপনি এগুলো বিষয়ে? এক হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভদ্রতা এবং দীর্ঘদিন রাষ্ট্র এবং দল চালানোর অভিজ্ঞতার আলোকে তিনি সর্বশেষ একজন গার্জিয়ানের ভূমিকা যেরকম হওয়া উচিত তিনি তাই করেছেন। তিনি তার দলকেও বলেছেন যে এই সরকারের যে সংবাদ মাধ্যমে যেটুকু আমরা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের সঙ্গে বিএনপির কনফ্লিক্টে জড়ানোটা ওয়াইজ হবে না, আলোচনায় বসো বা যতটুকু সম্ভব রিজনেবল। উনি কিন্তু আরেকটা দামি কথা বলেছেন, সেটি হলো যে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তির মধ্যে ঐক্যটা ধরে রাখা। এখন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিয়েছেন। বিভিন্ন ক্রাইসিসের সময় তিনি এমন ভূমিকা নেওয়ার নজির তার আছে। আর ভদ্রতার প্রশ্নে তার ভদ্রতা মানে সর্বজন বিদিত। এমনকি তার সন্তান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোপাগান্ডা যেরকম আমরা শুনেছি, তিনি আদতেই তার ধারে কাছের মানুষও না। অত্যন্ত মৃদুভাষী, যুক্তি দিয়ে কথা বলা, এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে দ্বিমত করা যায় খুব স্বাচ্ছন্দ্যে। তার যে কোনো কথার সঙ্গে দ্বিমত করা যায়, তিনি রিয়্যাক্ট করেন না। তিনি তার যুক্তিটা আবার পাল্টা বলেন যে আমি মনে করি এটা, বা এটা এমন হলে কেমন হয়। এই হলো তার কথা বলার ভদ্রতার ধরন। সেইখানে বিএনপির মধ্যে যে নেতারা বা যারা বেফাস কথা বক্তব্য দিয়ে নানান রকমের সমালোচনার জন্ম দেন, সেটা দলকে ক্ষতি করে। এটা কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব বুঝে বলেই তাদের কাউকে কিন্তু দল থেকে সতর্কও করা হয়েছে। একজন জাতীয় পর্যায়ে ভূমিকা রাখা বিএনপির নেতৃত্বের মধ্যে সিনিয়র নেতাদের কাউকে যদি দলকে
চিঠি দিয়ে তার ভাষা সংযত করার জন্য বলতে হয়, এটা যে ওই দলের জন্য লজ্জা লাগে দিতে এরকম একটা চিঠি। যাদের নামে দিয়েছেন তাদেরও সতর্ক হওয়া, লজ্জিত হওয়া উচিত যে আমাদের এটা ভুল হয়েছে, এবং এটা থেকে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত যে রাজনীতি মানে শুধু যা খুশি তাই বলা, পলিটিক্যাল রেটরিকের নামে বা রাজনৈতিক বক্তব্য বলে চালিয়ে দেওয়া, সেই সংস্কৃতি থেকে উঠে আসতে হবে। সেই ক্ষেত্রে দল হিসেবে বিএনপি অত্যন্ত সংযত, কিন্তু এত বড় দল, এত নেতা, নানান ইস্যুতে সবাইকে কন্ট্রোল করা আসলে পসিবল হয় না। দ্বিতীয় হচ্ছে নুরুল হক নূর, সে বাংলাদেশে এই যে পরিবর্তিত বাংলাদেশ, এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে তার গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। যদিও সে ছাত্রলীগের নেতা ছিল, যদিও সে 18 সালে কোটা সংস্কার আন্দোলনে তাদের দাবি পূরণের পরে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে মা ডেকে যেভাবে বক্তৃতা দিয়েছিল সেই ফুটেজগুলো এখন সামনে আসছে, কিন্তু এত কিছুর পরেও ওই 18 সালের কোটা সংস্কারের সূত্রপাত এবং আন্দোলন মুভমেন্ট কিন্তু তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেটা অ্যাচিভ হয়েছিল। পরবর্তীতে সেই সিদ্ধান্তটাই যখন চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া হলো এবং আদালত এটাকে ক্যান্সেল করলো, সেই কারণে আবার নতুন করে রিয়াকশন হলো কোটা নিয়ে। তার আন্দোলনের ধাপে ধাপে পর্যায়ক্রমিক যে পরিবর্তন এবং গতিমুখ পরিবর্তন হয়ে হয়ে এক দফায় এসে ফ্যাসিবাদের পতন হলো। কিন্তু এটা সূত্রপাত কোনোভাবেই আপনি 18 সালের ওই আন্দোলনকে ফেলে দিতে পারেন না, এবং তার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন এই ভিপি নূর। এখন তাকে একটা জায়গা থেকে, যেহেতু বিএনপির সঙ্গে সমমনা দল হিসেবে একটা অ্যালায়েন্স আছে, দল থেকে তো বিএনপি তো এবার এককভাবে সব নিজেরাই হবে এই মনোভাব পোষণ করে না, বারবারই বলছে জাতীয় ঐক্য এবং সঙ্গীদেরকে সঙ্গে রেখে চলা, দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী দেওয়া। তার মধ্যে একজন হচ্ছে নুরুল হক নূর। এখন এটাও বিবেচনায় নিতে হবে, বিএনপি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এই ধরনের যে যারা পাওয়ার পলিটিক্স স্কলার ট্র্যাডিশনের যেই দলগুলা, তাদের মধ্যে নিজ দলের নেতাই একজনের নমিনেশন দিলে আরেকজন বিদ্রোহী যে সে স্বতন্ত্র ইলেকশন করে, সে পুরো ব্যারিকেড দিয়ে রাখে। এই কালচার নতুন না। নুরুল হক নূরকে ওই একজন তার লোকাল পরিস্থিতি লোকালি তাকে ম্যানেজ করতে হবে, এইটা নিয়ে যদি পুরো দলকে প্রশ্নবিদ্ধ করে সেটা আবার ঠিক হবে না। তাকে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। প্রবলেম হচ্ছে অন্য জায়গায়, দল চাইলেই সবাইকে নিবৃত্ত করতে পারবে না। বলেছেন একেবারে যথার্থ বলেছেন যে নিজের দলের প্রার্থী দিলেই আরেকজন দাঁড়িয়ে যায়, কাজে অন্য দলের কাউকে প্রার্থী দিলে আরেকজন দাঁড়াবে না, তার কোনো অনিশ্চয়তা নেই। এটা ঠিক আছে, কিন্তু মারধর করাটা কি ঠিক আছে? না, এইটা তো কারোর জন্যই ঠিক না। কোনোভাবেই সভ্য দেশে সভ্য রাজনীতি বলেন বা কোনো সভ্য মানুষ একজন তো আরেকজনের গায়ে হাত তুলতে পারে না, মারামারি তো অনেক দূরের কথা। সেই ক্ষেত্রে যারা সংঘর্ষে লিপ্ত হয়ে মারধর করবে বা অনাকাঙ্ক্ষিতভাবে অভদ্রচিত কথা বলবে, এটা তো নতুন কালচার হিসেবে আমরা মোটেই গ্রহণ করতে পারি না। কিন্তু বাংলাদেশের রাজনীতির এই কালচার একদিনে তো চেঞ্জ হয়ে যাবে না। এই ক্ষেত্রে যারা রাজনীতি করবেন, নিজ দলের মধ্যেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী থাকবে, অন্য দল থেকে প্রতিযোগিতা আসবে, এই সব ফেস করার কৌশল রপ্ত করাটাও বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রাজনীতি। দল থেকে তো ভিপি নূরকে সমর্থন দিয়েছে, বলেছে, এখন দল কেন্দ্র গিয়ে কি সারাক্ষণ তার এলাকায় তাকে পাহারা দিতে পারবে? তাকে তার নেতা কর্মী নিয়ে তার ওই সক্ষমতা অর্জন করে নিজের এলাকায় সেটা তাকে অর্জন করতে হবে। এটা শুধু ভিপি নূরের বেলায় বলছি না, বাংলাদেশের সব জায়গায় নমিনেশন কেন্দ্র থেকে আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু ইলেকশন করতে হলে আপনাকে লোকালি সেখানে অবস্থান করতে হবে এবং সেই শক্তি সামর্থ্য আপনার লাগবে। এটাই বাংলাদেশ। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং আজাদ মজুমদার, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।